বিভিন্ন গল্প দিয়ে সাজানো আমাদের গল্পমাঝির নৌকোয় আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প হৃৎপিণ্ডের ধুকধুক, লেখা এডগার অ্যালান পো, অনুবাদ বলরাম বসাক। গল্প পাঠে আমি সঞ্জয়, আবহ ও কভার ডিজাইনে বাতিক বাবু। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প হৃৎপিণ্ডের ধুকধুক। গল্পগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। সত্যি নার্ভাস, খুব সাংঘাতিকভাবে নার্ভাস হয়ে গেছিলাম। এখনো তাই আছি, কিন্তু আমাকে আপনারা পাগল ভাবছেন। আমার অসুখ আমার ইন্দ্রিয়ানুভূতিগুলোকে নষ্ট করেনি, ভোতাও করেনি, বরং তীক্ষ্ণ করে তুলেছে। সবচেয়ে বেশি তীক্ষ্ণ হয়ে উঠেছে আমার শ্রবণ শক্তি। স্বর্গমত্তের অনেক কিছুই আমি শুনতে পাই, নরকেরও অনেক কিছু শুনি। তাহলে তাহলে পাগল কি করে হলাম? শুনুন, সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমি কেমন সুস্থ মনে, কেমন শান্তভাবে আপনার কাছে আস্ত গল্পটা বলে যেতে পারছি। বলা সম্ভব নয় কি করে মতলবটা প্রথমে মাথায় এলো, আর সেটা ডানা বাঁধতেই আমাকে দিন রাত জ্বালাতন করতে লাগলো। কারণ অবশ্য কিছুই ছিল না, আবেগও কিছু মাত্র না। বুড়ো লোকটাকে ভালোই লাগতো, ও কখনো আমার কোনো ক্ষতি করেনি, কোনো অপমানও করেনি। ওর সম্পত্তির ওপর আমার কোনো লোভ ছিল না। আসলে ওর চোখ, হ্যাঁ চোখই কারণ। ওর একটা চোখ ছিল ঠিক শকুনের চোখের মতো, ফ্যাকাশে নীল ছানি পড়া। যখনই চোখটা আমার উপরে পড়তো, আমার রক্ত হিম হয়ে যেত। তাই যত দিন যায় ক্রমে ক্রমে একটু একটু করে মন ঠিক করে ফেললাম, বুড়োটাকে শেষ করে ফেলতে হবে। এইভাবে এইভাবে ওর চোখ থেকে রেহাই পেতে হবে চিরদিনের জন্য। ব্যাপারটা এই, এতেই ধরে নিচ্ছে আমি পাগল। পাগলে পাগলে কি কিছু বোঝে? কিন্তু আপনারা যদি তখন আমাকে দেখতেন তো বুঝতে পারতেন কি রকম বুদ্ধিমানের মতো এগিয়েছিলাম। সাবধানে, কতখানি দূরদৃষ্টি ছিল, কি রকম আত্মগোপন করে কাজে নেমে পড়েছিলাম। বুড়োটাকে খুন করার ঠিক আগের 7 দিন কি দারুণ ভালোবাসা দেখাতে হয়েছিল, যা আগে কখনো দেখায়নি। কিন্তু রোজ ঠিক মাঝরাতে আমি তার ঘরের দরজার হাতলটা ধরতাম, তারপর দরজাটা খুলতে থাকতাম আস্তে, খুব আস্তে। আর যেই না মাথাটা গলে যাওয়ার মতো একটু ফাঁক হতো, অমনি সেই ফাঁকে ঢুকিয়ে দিতাম একটা কালো লণ্ঠন। লণ্ঠনটার চারিদিকে এমন করে ঢাকা যে একটু আলো ঠিক হতে পারতো না। তারপর লণ্ঠনের পেছনে পেছনে আমার মাথাটাও গলিয়ে দিতাম। কি কায়দাবাজি করে মাথাটা ঢোকাতাম
তা দেখলে আপনারা হেসে ফেলতেন। খুব আস্তে, খুব ধীরে ধীরে আমি মাথাটা গলাতাম, যাতে বুড়োর ঘুম না ভাঙে। ১ ঘন্টা লেগে যেত আস্ত মাথাটা দরজার ফাঁকে গলাতে। তখন আবছা আবছা দেখতে পেতাম বিছানায় বুড়ো ঘুমোচ্ছে। পাগলের কি এতখানি বুদ্ধি শুদ্ধি থাকে? তারপর মাথাটা ওর ঘরে পুরোপুরি ঢোকানো হয়ে গেলে আমি খুব সাবধানে লন্ডনটার ঢাকনা খুলতে শুরু করি। খুব সাবধানে, যেন লন্ডনটার কবজার ক্যাঁচ শব্দটাও না হয়। ঢাকনাটা একটুখানি খুলতাম, যাতে ছোট্ট একটা পাতলা আলোর রেখা ওই শকুন চোখটার ওপর শুধু পড়ে। এই রকমটি করে গেছি ৭-৭টি রাত, রোজ মাঝরাতে। কিন্তু রোজই দেখতাম ওর চোখটা সব সময় বোজা থাকতো। আর সেই জন্য আমার কাজ করা সম্ভব হতো না। কারণ বুড়োর উপর তো আমার রাগ ছিল না। ছিল ছিল ওর ওই অশুভ চোখটার ওপর। তারপর সকাল হলেই আমি নিঃসংকোচে ওর ঘরে ঢুকি। সপ্রতিভ হয়ে কথা বলি। আন্তরিকতার সুরে তাকে নাম ধরে ডেকে জিজ্ঞেস করি রাতটা কেমন কাটলো। তাহলে তাহলে বুঝতেই পারছেন বুড়োটা কতখানি ভালো মানুষ। ওর কোনো রকম সন্দেহই হতো না যে রোজ রাত ১২টায় ঘুমন্ত ওর ওপর নজর রাখি। অষ্টম রাতে আগের বারের চাইতে আরো বেশি সতর্ক হয়ে দরজা খুললাম। আমার হাতের চাইতেই ঘড়ির মিনিটের কাঁটা যেন অনেক দ্রুত চলছিল। আমার যে কতখানি ক্ষমতা, কতখানি বিচক্ষণতা, সেই রাতের আগে কোনোদিন উপলব্ধি করিনি। জয়োচ্ছ্বাস যেন চেপে রাখতে পারছিলাম না। ভেবে দেখুন, আমি দরজাটা খুলছি একটু একটু করে, আর ও স্বপনেও বুঝে উঠতে পারছে না গোপনে কি করছি বা ভাবছি। মনে হতে আমার বেশ হাসি পেল, আর ও শুনতে পেল সেই হাসি। হঠাৎ যেন চমকে উঠল, নড়ে চড়ে উঠল বিছানায়। এখন হয়তো ভাবছেন যে আমি সঙ্গে সঙ্গে পিছিয়ে এলাম। মোটেই না। ঘরের আলকাতরার মতো জমাট অন্ধকার। তাই আমি বুঝতে পেরেছিলাম যে দরজার ফাঁকটুকুর চোখে আসবে না। আস্তে আস্তে দরজাটাকে ঠেলে খুলতে লাগলাম। দরজার ফাঁকে মাথাটা ঢুকিয়ে যেই না লন্ডনটা খুলতে যাচ্ছিলাম, বুড়ো আঙুলটা ফসকে লন্ডনের টিনের গায়ে লাগলো, আর বুড়োটা বিছানার ওপর লাফে উঠে বসে চেঁচিয়ে উঠল, কে কে? স্থির হয়ে থাকলাম, কিচ্ছু বললাম না। সে সময় ও শুয়ে পড়ার কোনো শব্দই কানে এলো না। সে এখনো বিছানার ওপর বসে কান পেতে শুনছে, ঠিক যেমন করে আমি রাতের পর রাত সেই ঘরের দেওয়ালে মৃত্যুর প্রহরা শুনেছি। তখনই একটা অস্ফুট গুমরানি শুনতে পেলাম। আমি বুঝতে পারলাম এ মৃত্যু ভয়ের গুমরানি। এই আর্তস্বর কোনো বেদনা থেকে নয়, কোনো কষ্ট থেকে নয়। ও না, এ হলো চাপা আর্তনাদ,
যা শুধু আতঙ্কতাড়িত আত্মার অন্তঃস্থল থেকে উঠে আসে। এহ! এই শব্দ আমার চেনা। এই কদিন ঠিক মাঝরাতে তো সারা পৃথিবী ঘুমে মগ্ন, আমার বুক থেকে উঠে আসতো এই শব্দ। ভয়াল প্রতিধ্বনি তুলে গভীর করে তুলত আমার আশঙ্কা। আমি বিমূঢ় হয়ে পড়তাম। আমি চিনি এ শব্দ আমার বেশ চেনা। বুঝতে পারছি বুড়োর মনের মধ্যে কি হচ্ছে। ওর জন্য করুণা হচ্ছে। যদিও যদিও বুকটা খুশিতে ভরে উঠছে। প্রথমবারের মৃদু শব্দে জেগে উঠে যখন ওপাশ ফিরে শুলো, তখন থেকেই ও জেগে আছে। তখন থেকেই ওর ভয় ক্রমশ বেড়ে যাচ্ছে। যতবারই ভাবতে চেয়েছে ও কিছু না, চিমনিতে বাতাস ঢুকছে নাকি মেঝের উপর ইঁদুর ছুটছে, কিংবা একটা ঝিঝি একবার মুখে ডাকলো। হ্যাঁ, এইসব কল্পনা করেই ও নিজেকে সান্ত্বনা দেবার চেষ্টা করছে। কিন্তু বুঝতে পারলো সব বৃথা, সবই বৃথা। কারণ মৃত্যুর দিকে এগিয়ে আসছে। ওর সামনের কালো ছায়ার ওপর ওত পেতে দাঁড়িয়ে আছে, ওকে জড়িয়ে ধরেছে। সেই অদৃশ্য ছায়ার করুণ একটা প্রভাব ওর ওপর পড়েছে। ও উপলব্ধি করতে পারছে, যদিও না পেয়েছে কিছু দেখতে, না পেয়েছে কিছু শুনতে, তবু যেন উপলব্ধি করতে পারছে আমার মাথাটার অস্তিত্বর ঘরের মধ্যে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, খুব ধৈর্য ধরে। ওর শোয়ার শব্দ শুনতে পেলাম না। ঠিক করলাম লন্ডনটা একটুখানি, সামান্য একটুখানি ফাঁক করব। করলাম। ভাবতেও পারবেন না কত চুপিসারে চোরের মতো তা লক্ষ্য করলাম, যার ফলে লন্ঠনটা থেকে মাকড়সার জালের সুতোর মতো সরু ক্ষীণ রশ্মি নিক্ষিপ্ত হলো শকুন চোখটার ওপর। চোখটা খোলা, একেবারে ড্যাবে খোলা, আর ওটার ওপর আমার চোখ পড়তেই আমার আমার পিত্তি জ্বলে উঠল। সুস্পষ্ট দেখতে পেলাম একটা ফ্যাকাশে নীল তারা, তার উপর বিচ্ছিরি ছানি, যা দেখলে আমার আমার হাড়ের মজ্জায় কাঁপুনি ধরে যায়। অবশ্য অবশ্য বুড়োর মুখ, গা, কোনো কিছু চোখে ধরে না, শুধু শুধু চোখটা ছাড়া। কারণ আলো রেখাটি সেই জঘন্য জায়গাটার ওপরই রেখেছিলাম। তবেই বুঝুন, আমি কি বলিনি যে পাগলামি বলতে আপনারা ভুল করেন? ওটা আসলে ইন্দ্রের অত্যগ্রতা। এইসব বলছি কারণ কানে আসছিল একটা অতি মৃদু একঘেয়ে টানা শব্দ, তুলোয় জড়ানো ঘড়ির থেকে যেমন হয়। এই শব্দটাও আমার চেনা। এ হলো ওই বুড়োটার হৃৎপিণ্ডের ধুক ধুক। এই শব্দ আমার এই শব্দ আমার আক্রোশ বাড়িয়ে দিল, যেভাবে ড্রাম বাজানোর শব্দ সৈন্যদের সাহস বাড়িয়ে দেয়। তবু আমি কিছুই না করে রুদ্ধশ্বাস স্থির দাঁড়িয়ে থাকলাম। লন্ঠনটাও স্থির ধরে রাখলাম। দেখা যাক দেখা যাক সরুর আলোটা ওই চোখের ওপর কতক্ষণ স্থির ফেলে রাখতে পারে। এরই মধ্যে ওর হৃৎপিণ্ডের বীভৎস শব্দ বেড়ে যেতে লাগলো।
মুহূর্তে মুহূর্তে দ্রুত থেকে দ্রুততর হতে লাগলো, জোর থেকে আরো জোরে হতে লাগলো। বুড়োটার আতঙ্ক নিশ্চয়ই চরমে উঠেছে। হৃৎপিণ্ডের ধুক ধুক ক্রমশ বাড়ছে, জোরে, আরো জোরে, প্রত্যেকটা মুহূর্তে। আপনারা কি লক্ষ্য করেননি? আমি তো আগেই আপনাদের বলেছি আমি নার্ভাস ধরনের লোক। সত্যি আমি তাই। এখন রাতের নিষ্প্রাণ মুহূর্তে পুরনো বাড়িটার ভয়ঙ্কর স্তব্ধতার মধ্যে কিরকম একটা অদ্ভুত শব্দ, আর তাই শুনে আমি আমার আতঙ্ক দমাতে পারছি না। আমি প্রায় উন্মাদ হয়ে পড়েছিলাম। তবু কয়েকটা মিনিট সামনে রাখলাম নিজেকে এবং স্থির দাঁড়িয়ে থাকলাম। কিন্তু হৃৎপিণ্ডের ধুক ধুক বেঁচে যাচ্ছে, জোরে, আরো জোরে, এত জোরে যে আমার মনে হল এই বুঝি ওটা ফেটে চুরমার হয়ে যাবে। আর ঠিক আর ঠিক তখনই একটা নতুন উদ্বেগ দেখা দিল আমার মধ্যে। তাই তো তাই তো এ, শব্দটা যদি কোনো প্রতিবেশীর কানে যায়। প্রচন্ড জোরে চিৎকার করে ঝাঁকুনি দিয়ে লণ্ঠনটা পুরো খুলে ফেললাম এবং লাফিয়ে পড়লাম ঘরের মধ্যে। ও শুধু একবারই আর্তনাদ করে উঠল, একবারই। মুহূর্তের মধ্যে ওকে মেঝের উপর টেনে ফেলে দিলাম, তারপর ওর উপর ভারী বিছানা চাপা দিয়ে রাখলাম। একটু একটু হাসলাম। এই এই পর্যন্ত এই পর্যন্ত ভালোভাবেই হলো, কিন্তু কিন্তু অনেকক্ষণ ধরে ওর হৃৎপিণ্ডটা মৃদু হলেও ধুক ধুক করে যেতে লাগলো। তাতে অবশ্য আমার কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ দেওয়ালের বাইরে থেকে তো কেউ শুনতে পাচ্ছে না শব্দটা। শেষ পর্যন্ত শব্দটা থেমে গেল। বুড়ো মরেছে। বিছানা সরালাম, মরাকে পরীক্ষা করে দেখলাম, হ্যাঁ, ও পাথর হয়ে গেছে, নিষ্প্রাণ পাথর। আমি ওর বুকের উপরে হাত রাখলাম রাখলাম অনেকক্ষণ। স্পন্দন নেই, নিষ্প্রাণ পাথর। আর কখনোই ওর চোখ আমাকে যন্ত্রণা দেবে না। এরপরেও কি আমাকে পাগল ভাবছেন? ভাবা সম্ভব নয়। যখন দেখবেন কিরকম মাথা খাটিয়ে কত সাবধানে মৃতদেহটাকে লুকিয়ে ফেলেছিলাম। রাত শেষ হয়ে আসছিল, আর আমি দ্রুত কাজটা সারতে লাগলাম, তবে খুব নিঃশব্দে। প্রথমেই দেহটা টুকরো টুকরো করে ফেললাম, মুন্ডু, হাত আর পা আলাদা করে ফেললাম। তারপর ঘরের মেঝে থেকে ৩টে তক্তা সরিয়ে ফেলে সেগুলো তলায় ফেলে দিলাম। তক্তাগুলো এমন নিখুঁত করে, এমন চমৎকার করে সাজিয়ে রাখলাম যে মানুষের চোখে, এমনকি সেই বুড়োর চোখেও সন্দেহজনক কিছু ধরা পড়বে না। ধোয়া মোছার কিছু নেই, কোনো চিহ্ন নেই, কোনো রকম রক্তের দাগ পর্যন্ত নেই। থাকবে কি করে? আমি খুব সাবধানেই করেছি। হুম হুম সবই করেছি একটা গামলায়। সব যখন চুকলো তখন ভোর ৪টে, তখনও অন্ধকার যেন মাঝরাত। ঘড়িতে যেই বাজলো ঢং 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 ঢং, অমনি সদর দরজায় শব্দ হলো। দরজাটা খুলতেই আমি হালকা মনে নেমে গেলাম। হাহার কিসের ভয়। ৩জন ঢুকলো, বেশ ভদ্রভাবে নিজেদের পরিচয় দিল যে তারা পুলিশ অফিসার। রাতে আর্তনাদ শুনে কোনো প্রতিবেশী খারাপ কিছু সন্দেহ করে পুলিশে খবর দিয়েছে, তাই বাড়িটা খানা তল্লাশি করার জন্য তাদের আসতে হয়েছে। আমি হাসলাম, ভয় পাওয়ার কি আছে, ওদের স্বাগত জানালাম। বললাম যে আর্তনাদটা আমারই, স্বপ্নের ঘরে হয়ে গেছে। আর বুড়ো সম্পর্কে জানালাম যে সে নেই, দেশে গেছে। ওদের সারা বাড়ি ঘুরিয়ে দেখালাম, ভালো করে খানা তল্লাশি চালাতে দিলাম। শেষ পর্যন্ত ওদের নিয়ে এলাম সেই বুড়োর ঘরে। তাদের দেখালাম
বুড়োর যা কিছু ধন সম্পদ সবই ঠিকঠাক আছে, নড়চড় হয়নি। নিজের ওপর আস্থা এতখানি হলো যে প্রচণ্ড উৎসাহে কয়েকটা চেয়ার নিয়ে এলাম ঘরের মধ্যে এবং ওদের এইখানে বিশ্রাম করতে বললাম। আর আমার সাফল্য খুবই নিখুঁত হয়েছে দেখে উদ্যম স্পর্ধার সঙ্গে ঠিক সেখানেই আমার চেয়ারটা পাতলাম, যার তলায় লুকোনো রয়েছে মৃতদেহ। অফিসাররা সবাই সন্তুষ্ট, আমার আচরণে তাদের সন্দেহ কেটে গেছে। আমিও সম্পূর্ণভাবে আশ্বস্ত। ওরা বসলো, পরিচিত বিষয় নিয়ে বকবক শুরু করলো। আমি উত্তর দিলাম হাসি মুখে। কিন্তু কিন্তু কিছুক্ষণ যেতেই আমার নিজেকে কেমন যেন ফ্যাকাশে মনে হতে লাগলো। মন চাইতে লাগলো ওরা চলে যাক। মাথার মধ্যে একটা যন্ত্রণা হতে লাগলো। কানের মধ্যে কানের মধ্যে কি একটা শব্দ বাজতে লাগলো। কিন্তু ওরা বসে আছে আর বকবক করে যাচ্ছে। কানের মধ্যে সেই শব্দটা আরো স্পষ্ট হলো, বেড়ে চলল, ক্রমশ স্পষ্টতর হতে লাগলো। আমি অস্বস্তিকর অবস্থা কাটাবার জন্য আরো মন খুলে কথা বলতে লাগলাম, কিন্তু শব্দটা হতেই থাকলো, আরো জোরে, আরো অনেক জোরালো হয়ে উঠল। শেষে বুঝলাম শব্দটা আমার কানের মধ্যে হচ্ছে না। আমি তখন আরো ফ্যাকাশ হয়ে পড়েছিলাম। নিঃসন্দেহে নিঃসন্দেহে কথা বলতে লাগলাম আরো তাড়াতাড়ি, আরো চড়া গলায়। কিন্তু কিন্তু শব্দটা আরো বেড়ে গেল। ওটাকে এড়ানো যাচ্ছে না। কি যে করি! এই যে এই যে সেই অতি মৃদু একটানা শব্দ, তুলোয় জড়ানো খড়ি থেকে ঠিক এরকম হয়। হাঁপাতে নিঃশ্বাস ফেললাম। পুলিশ অফিসাররা এখনো ওটা শুনতে পাচ্ছে না। আরো দ্রুত কথা বলতে লাগলাম আমি, আরো চেঁচিয়ে। কিন্তু কিন্তু শব্দটা আরো বেড়ে গেল। আমি উঠে দাঁড়ালাম। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে চেঁচামেচিতে বিকট মুখভঙ্গি করে হাত পা নেড়ে তর্ক জুড়ে দিলাম, কিন্তু শব্দটা বেড়েই চলল। লোকগুলো কেন যাচ্ছে না? ওদের কথায় আমি ভীষণ চটে গেছি। বোঝানোর জন্য আমি মেঝের উপর লম্বা পা ফেলে গুটমট করে পায়চারি করতে লাগলাম, কিন্তু শব্দটা কেবলই বেড়ে যাচ্ছে। কি যে করি! আমি ফুঁসে উঠলাম, ক্ষিপ্ত হয়ে বকতে লাগলাম, কখনো দিব্যি গালতে লাগলাম। আর যে চেয়ারটায় বসছিলাম সেটাকে সামনে পিছনে দোলাতে মেঝের তক্তার উপর ঘষলাম। তবু সব কিছু ছাপিয়ে শব্দটা আরো বেড়ে গেল। একটানা বেড়ে যেতে লাগলো, ক্রমশ জোরে, আরো অনেক জোরে। এবং তখন ওরা ঘোষ মেজেছে গল্প করে চলছে, হাসছে। এ কি সম্ভব? ওরা এখনো শব্দটা শুনতে পাচ্ছে না। ভগবান! না, ওরা শুনছে, ওরা সন্দেহ করছে, ওরা সব বুঝতে পেরেছে আর মজা দেখছে। আমার ভীতস্ত্রস্ত অবস্থা নিয়ে ঠাট্টা করছে। তাই তখন মনে হয়েছিল, এখনো তাই মনে হচ্ছে। কিন্তু এরকম মানসিক যন্ত্রণা চেয়ে অন্য যে কোনো কিছু ভালো সব সহ্য হয় আমার, কিন্তু এরকম মর্মান্তিক উপহাস একেবারে অসহ্য। এই কপট হাসি মুখগুলোকে আর সহ্য করতে পারছি না আমি। বুঝতে পারছি প্রচন্ড জোরে চেঁচে উঠতে হবে, নইলে মারা পড়ব। এই যে শুনুন, আবার হচ্ছে। শুনতে পাচ্ছেন না? কি প্রচন্ড জোরে শব্দটা, আরো জোরে, আরো। বদমাইশ! চেঁচে উঠলাম। আর ভার করতে হবে না, আমি স্বীকার করছি অপরাধ। তক্তাগুলো তুলে ফেল। দেখ, ওইখানে, হ্যাঁ, ওইখানেই সেই জঘন্য হৃৎপিণ্ডটা